নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি এলপিপির বংশীধর সাহু যে বইটা আছে সেই বইয়ের 1 নম্বর অঙ্ক থেকে বেশ কয়েকটা শর্ট কোশ্চেন আমি করানোর চেষ্টা করছি। তো সর্বপ্রথম যেটা আছে, কি লেখা আছে না, দ্য ম্যাথমেটিক্যাল মডেল অফ এলপিপি ইজ ইম্পর্ট্যান্ট বিকজ, বলছে ম্যাথমেটিক্যাল মডেল অফ এলপিপির ম্যাথমেটিক্যাল মডেলটা খুব গুরুত্বপূর্ণ। তার একটাই কারণ, কি বলেছে না, ডিসিশন মেকার প্রেফার্স টু ওয়ার্ক উইথ ফর্মাল মডেলস। It helps in converting the verbal description and numerical data into mathematical expression. আর 3 নম্বর লেখা আছে, it enables the use of algebraic technique. It capture the relevant relationship among the decision factor. দেখো, আমরা জানি তো এই যে মেইনলি আমার কি আছে না, ভার্বাল যে ডেসক্রিপশন এবং নিউমেরিক্যাল ডাটা আছে সেটাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে প্রকাশ করতে সাহায্য করছে কি না আমাদের এই এলপিপিটা। তো সুতরাং অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী আমাদের 2 নম্বর অঙ্ক যেটা লেখা আছে, দেখো তো, এ কনস্ট্যান্ট ইন অ্যান এলপিপি রেস্ট্রিক্টস, অর্থাৎ আমাদের যে কনস্ট্যান্ট যেগুলো থাকে, অর্থাৎ সাবজেক্ট টু বলে যে 3-4টা যে ইকুয়েশন থাকে, তো সেগুলো বলছে কনস্ট্যান্ট ইন এলপিপি রেস্ট্রিক্টস দ্য ভ্যালু অফ ডিসিশন ভেরিয়েবল, দ্য ইউজ অফ অ্যাভেলেবল রিসোর্স, না দ্য ভ্যালু অফ অবজেক্টিভ ফাংশন, না অল অফ দ্য অ্যাবাভ। দেখো তো, আমরা আগের দিন অঙ্ক করাচ্ছিলাম, অঙ্ক করানোর সময় আমি কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছিলাম। যেমন দেখো, এই যে একটা অঙ্ক এখানে লেখা আছে, ম্যাক্সিমাম অফ জেড ইকুয়াল টু 3x1 প্লাস 4x2 সাবজেক্ট টু x1 মাইনাস x2 গ্রেটার ইকুয়াল টু 0, মাইনাস x1 প্লাস 3x2 লেস ইকুয়াল টু 3, আর x1, x2 গ্রেটার ইকুয়াল টু 0। এই যে এইগুলোকে বলা হচ্ছে কি না কনস্ট্যান্ট। তো বলেছে কি, দ্য ভ্যালু অফ দ্য ডিসিশন ভেরিয়েবল, দ্য কনস্ট্যান্ট অফ যে এলপিপি রেস্ট্রিক্টেড দ্য ভ্যালু অফ দ্য ডিসিশন ভেরিয়েবল। আমরা জানি x1 আর x2 এগুলোকে বলা হচ্ছে কি না ডিসিশন ভেরিয়েবল, এদের ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। দ্য ইউজ অফ অ্যাভেলেবল রিসোর্স, অবশ্যই যে রিসোর্সটা আমার অ্যাভেলেবেল আছে তার উপর আমার কি করছে না, তার ব্যবহারের উপর এটা ডিপেন্ড করছে। দ্য ভ্যালু অফ অবজেক্টিভ ফাংশন, এই যে আমার যেখানে অবজেক্টিভ ফাংশন যেটা আছে সেই ফাংশনের উপর ডিপেন্ড করছে। এন্ড কি, দ্য অল অফ দ্য অ্যাবাভ, তার মানে আমরা দেখতে পাচ্ছি 4টার উপরই আমার কি করছে না এটা ডিপেন্ডেন্ট করছে। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 3-এর দাগের অঙ্কটা দেখো, একটা অঙ্ক করাচ্ছি তাহলে জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। কি লেখা আছে, অঙ্কগুলো একটু বড় বড়, জাস্ট পড়তে একটু সময় লাগবে। বলছে, 2 টাইপস of lorries X and Y have been used to transport 70 tons solid and 30 tons liquid substance। অর্থাৎ দুটো লরি আছে, একটা X এবং Y। তার মধ্যে X লরিটা কি করছে না 70 টন সলিড, এবং যে X and Y ট্রান্সপোর্ট 70 টন সলিড অ্যান্ড 30 টন লিকুইড সাবস্টেন্স। ঠিক আছে, টোটাল কি না 70 টন সলিড এবং 30 টন লিকুইড ওরা কি করতে পারবে না, ক্যারি করতে পারবে বা ট্রান্সপোর্ট করতে পারবে। X টাইপ লরি ক্যান ক্যারি 5 টন সলিড অ্যান্ড 2 টন লিকুইড। X টাইপ যে লরিটা আছে সেটা কি করতে পারবে না 5 টন সলিড এবং 2 টন লিকুইড ক্যারি করতে পারবে। আর Y টাইপ যে লরিটা আছে ক্যান ক্যারি 4 টন সলিড অ্যান্ড 3 টন লিকুইড, সে 4 টন সলিড এবং 3 টন লিকুইড ক্যারি করতে পারবে। দ্য কস্ট অফ দ্য ট্রান্সপোর্ট আর ₹450 and ₹480 পার লরি of X and Y respectively। ঠিক আছে, দ্য ম্যাথমেটিক্যাল ফরমেশন অফ দ্য প্রবলেম অফ এলপিপি ইজ ইকুয়াল টু কত, এটা আমাকে বের করতে হবে। তো সর্বপ্রথম আমি কি করবো না, এটাকে একটা গ্রাফিক্যাল একটা ট্যাবুলেশন ফর্মে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে দুটো লরি আছে, একটা হচ্ছে কি না এক্স লরি আর একটা হচ্ছে কি না ওয়াই টাইপ লরি। দুটো টাইপ লরি আছে 2 টাইপস অফ লরি, একটা এক্স টাইপ লরি, একটা ওয়াই টাইপ লরি। এরা সাধারণত 2 রকম জিনিস ব্যবহার করছে, দেখো পরিবহন করছে, একটা হচ্ছে সলিড সাবস্টেন্স আর একটা হচ্ছে কি না লিকুইড সাবস্টেন্স। এবার দেখো কি লেখা আছে, টোটাল সলিড সাবস্টেন্স কত না 70 টন, আর টোটাল লিকুইড সাবস্টেন্স কত না 30 টন, এটা আমার লেখা আছে। ঠিক আছে, লিখে দিলাম। এবার কি বলা আছে, এক্স টাইপ লরি ক্যান ক্যারি 5 টন সলিড, তাহলে এক্স টাইপের যে লরিটা আছে সেটা কত না 5 টন সলিড ক্যারি করছে, অ্যান্ড 2 টন লিকুইড, মানে এই এক্স টাইপটাই লিকুইড ক্যারি করছে কত না 2 টন। আবার কি ওয়াই টাইপ লরি ক্যান ক্যারি 4 টন সলিড, তাহলে ওয়াই টাইপ লরিটা 4 টন সলিড ক্যারি করছে আর 3 টন লিকুইড ক্যারি করছে। ঠিক আছে, এবার বলা আছে দ্য কস্ট অফ ট্রান্সপোর্ট আর ₹450 and ₹480 পার লরি। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি না পার লরিতে আমাদের টোটাল কত না এক্স লরিটার টোটাল খরচ হচ্ছে কত না ₹450 টাকা, আর ওয়াই লরিটার খরচ হচ্ছে কত ₹480 টাকা পার লরিতে। বলছে অফ এক্স এন্ড ওয়াই রেসপেক্টিভলি দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ দ্য যে এটা আমাকে এলপিপিটা বের করতে হবে। তাহলে দেখো আমি এটা প্রথমে ট্যাবুলেশন ফর্মটা লিখে দিলাম। এবার দেখো আমি ধরে নিলাম যে নাম্বার অফ এক্স টাইপ লরি, অর্থাৎ এই যে এক্স টাইপ লরির যে সংখ্যাটাকে আমি ধরে নিলাম এক্স,
বা x1 আর নাম্বার অফ ওয়াই, এখানে x1 x2 যেহেতু লেখা আছে, নাম্বার অফ ওয়াই টাইপ লরি ইকুয়াল টু আমি ধরলাম কত না x2। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে, সর্বপ্রথম যেটা দেখতে হবে আমার মেন ফোকাসটা কি থাকবে না সব থেকে কম কত টাকা খরচ করে সব থেকে বেশি পরিমাণ মাল পরিবহন করতে পারবো, এটাই আমার সব থেকে বড় ব্যাপার। তাহলে সুতরাং আমাকে যে এই যে আমি মাল পরিবহন করছি এর জন্য আমার খরচ হচ্ছে কত, একটায় 450 টাকা, একটায় 480 টাকা। তো সুতরাং এটা কি আমি চাইবো আমার খরচটা সব থেকে মিনিমাম হোক আর তারপর আউটকামটা সব থেকে বেশি হোক। তাহলে সুতরাং এটা কি না মিনিমাইজেশন প্রবলেম। তাহলে মিনিমাম অফ জেড বা মিনিমাইজ অফ জেড ইকুয়াল টু আমরা লিখবো কত না 450 ইন্টু এক্স আছে না, তাহলে 450 ইন্টু x1, কারণ একটা গাড়িতে একটা এক্স কার কত না 450 টাকার তার মানে ভাড়া। তাহলে সুতরাং আমার এক্স কার কটা আছে মানে এক্স টাইপ লরি আছে x1টা, তাহলে x1টা লরির দাম কত 450 x1 প্লাস x2 ওয়াই টাইপ লরি কটা আছে x2টা, তার কস্ট কত না 480 y2 480 x2। আশা করি বুঝাতে পারলাম, মিনিমাম এটা হলো। এবার আমরা দেখব এর সাবজেক্ট 2 যেটা থাকে সেটা হচ্ছে কত না এক্স টাইপ লরি সলিড বহন করছে কত না 5 টন। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানি এক্স টাইপ লরি সলিডটা কত না x1 আর ওয়াই টাইপ লরি সলিড x1 এক্স টাইপ লরি কতগুলো আছে না x1 সংখ্যক আছে আর ওয়াই টাইপ লরি কতগুলো আছে না x2 সংখ্যক আছে। তাহলে একটা লরি যদি 5 টন বহন করে তাহলে x1টা লরি কত বহন করবে না 5x1 টন। আবার দেখো একটা ওয়াই টাইপ লরি যদি 4 টন বহন করে তাহলে x2টা ওয়াই টাইপ লরি কত না 4x2 এটা বহন করবে। ঠিক আছে, এটা কত না মিনিমাম 70 টন আমাকে ব্যবহার মানে ইউজ করতেই হবে। আমি যেমন বললাম কি আমরা যদি বলি আমাদের খরচ কমানোর জন্য মিনিমাম যতটা আছে যেমন 70 টন এরা পরিবহন করতে পারে, আমি 70 টন তো তুলবই, তার থেকে বেশিও তুলে দিতে পারি। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমরা আমাদের খরচটা কমানোর জন্য। তাহলে 5x1 প্লাস 4x2 গেটার ইকুয়াল টু 70। আর একটা জিনিস দেখো তো এখানে কত না 2x1 প্লাস এটা কত 3y2, এটা কত না সর্বোচ্চ 30 টন, সর্বনিম্ন 30 টন, মানে 30 টন তো আমাকে নিতেই হবে। 30 টনের নিচে নেওয়া মানে আমার লস হয়ে যাবে। আমি কি চাইবো, আমি আমার নিজের লসটা তো করতে চাইবো না, মানে মিনিমাম 30 টন মানে যেটা তার ক্যাপাসিটি সেই 30 টন তো আমি নেবই, তার থেকে আমি বেশি ওভারওয়েটও চাপিয়ে দিলাম। ঠিক আছে, মানে 2x1 প্লাস 3y2 গেটার ইকুয়াল টু 30। তাহলে এই যে এটাই হলো আমার কি না এলপিপির ফর্ম। তাহলে দেখো তো আমাদের কোন অপশনটা কারেক্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অপশন সি এরটা দেখো, মিনিমাইজ জেড ইকুয়াল টু 450 x1 প্লাস 480 x2, সাবজেক্ট টু 5x1 প্লাস 4x2 গেটার ইকুয়াল টু 70 আর 2x1 প্লাস 3x2 গেটার ইকুয়াল টু 30। যেখানে লিখে দিতে হবে x1, x2, এটা y2 হয়ে গেছে, x1, x2 গেটার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে কিছু শর্ট ফর্ম বলছি। যেহেতু আমরা দেখব খরচাটা আমাকে করতে হচ্ছে, তো সুতরাং আমি চাইবো কি মিনিমাম খরচা করতে, যেটা আমি বললাম। তাহলে মিনিমাম অফ জেড ইকুয়াল টু 450 x1 প্লাস 480 x2, যখনই এখানে মিনিমাম হবে তখন মনে রাখতে হবে কি না এখানে যখন আমার এই সাবজেক্ট টু যেটা হবে আমি মিনিমাম টাকা খরচ করে বেশি পরিমাণ আউটকাম করার চেষ্টা করব। তাহলে বেশি পরিমাণ আউটকাম মানে এগুলো সব গেটার ইকুয়াল টু, ব্যাস একদম এটাই হচ্ছে ব্যাপার। যদি এখানে মিনিমাম থাকে এখানে গেটার ইকুয়াল টু দেবো, এখানে যদি ম্যাক্সিমাম থাকে তাহলে এখানে লেস ইকুয়াল টু দেবো, একদম ফটাকসে বেরিয়ে যাবে। আমি প্রথম অঙ্কটা করালাম বলে একটু বুঝিয়ে করালাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। বলছে এ ফার্ম ম্যানুফ্যাকচার্স 2 টাইপ অফ প্রোডাক্টস এ অ্যান্ড বি অ্যান্ড সেল দেম অ্যাট এ প্রফিট অফ ₹2 অন এ টাইপ এ অ্যান্ড ₹3 অন টাইপ বি। ঠিক আছে, এবার কি না দে টাইপ এ রিকোয়ার্স 1 minute to processing of the first machine and 2 minutes on second machine. Type B requires 3 minutes for processing on the first machine and 1 minute on the second machine. The first machine is available for not more than 350 minutes while the second machine is available for 440 minutes. The mathematical form of the LPP. দেখো তো এখানে দুটো প্রোডাক্ট আমাকে তৈরি করতে হবে কি একটা প্রোডাক্ট হচ্ছে এ আর একটা প্রোডাক্ট বি। তাহলে আমাকে সর্বপ্রথম আমি কি করব না এই ট্যাবুলেশন ফর্মটা আমি আগে তৈরি করে নিলাম। ধরে নিচ্ছি এখানে হচ্ছে এ প্রোডাক্ট আর এখানে হচ্ছে বি প্রোডাক্ট। দুটো মেশিন আছে আমরা পড়লাম, একটা মেশিন 1 আর একটা হচ্ছে মেশিন 2। এবার দেখি আরেকবারটি পড়ে নেই কি বলা আছে দেখো তো। এবার যেটা বলা আছে বলছে এ ফার্ম ম্যানুফ্যাকচার 2 টাইপ অফ প্রোডাক্টস অফ এ অ্যান্ড বি, সেল দেম অ্যাট দ্য প্রফিট অফ ₹2 and ₹2 অফ টাইপ এ, মানে এটা কত টাকা না 2 টাকা প্রফিটে বিক্রি করছি আর বিটা বিক্রি করছি আমি কত না ₹3 টাকা প্রফিটে। বলেছে না 2 টাইপস অফ প্রোডাক্ট এ অ্যান্ড বি, সেল দেম তাদেরকে বিক্রি করছি অ্যাট এ প্রফিটে, যেটা আমরা একটু আন্ডারলাইন করে রাখলাম আমার কাজে লাগবে পরে। সেল দেম অ্যাট এ প্রফিট অফ ₹2 অন টাইপ এ অ্যান্ড ₹3 অন টাইপ বি। Then type A requires 1 minute of processing. তাহলে type A 1 minute of processing on the first machine.
টাইপ এটা ফার্স্ট মেশিনের সাহায্যে প্রসেসিং করতে সময় লাগবে 1 মিনিট অ্যান্ড 2 মিনিটস অন দ্য সেকেন্ড মেশিন। যদি সেকেন্ড মেশিনে ফার্স্ট এ প্রোডাক্টটা তৈরি করি তখন তার সময় লাগছে 2 মিনিট। আবার টাইপ বিটা যদি আমরা ফার্স্ট মেশিনে করি তখন সেক্ষেত্রে আমার সময় লাগছে 3 মিনিট। আর যদি এই টাইপ বিটা যদি সেকেন্ড মেশিনে করি তখন আমাদের সময় লাগছে 1 মিনিট। এবার বলছে দ্য ফার্স্ট মেশিন ইজ অ্যাভেলেবেল ফর নট মোর দেন 350 মিনিট। তাহলে এটা কত না 350 মিনিটের বেশি ফার্স্ট মেশিনটা, এই যে ফার্স্ট মেশিন আছে না, ফার্স্ট মেশিন 350 মিনিটের বেশি আমাদের অ্যাভেলেবেল থাকবে না। একই রকম করে সেকেন্ড মেশিনটা 440 মিনিটের বেশি আমাদের অ্যাভেলেবেল থাকবে না। ঠিক আছে, তাহলে বলতে চাইছে কি না দ্য ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন অফ এলপিপির ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা আমাকে বের করতে হবে। আচ্ছা, একদম ইজি জিনিস। দেখো আমাদের এখানে প্রফিট দরকার, আমরা কি চাইবো না সব থেকে বেশি প্রফিট করতে চাইবো না কম প্রফিট করব। আমি যদি বিজনেসম্যান হই তাহলে আমি চাইবো সবসময় আমার প্রফিটটা সর্বোচ্চ হোক। তো যেহেতু সর্বোচ্চ প্রফিট করার আশায় থাকবো, তো সুতরাং আমাকে এখানে অবশ্যই এটা কি হয়ে যাবে না ম্যাক্সিমাম অফ জেড হয়ে যাবে। ম্যাক্সিমাম অফ জেড বা ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু কত 2 ইন্টু এটাকে ধরে নিলাম x1, 2x1 প্লাস 3x2, এটা হয়ে গেল। এবার দেখো তো আমার প্রথম মেশিনটা চলবে কত না 1 মিনিট, তার মানে এটা হচ্ছে x1। দ্বিতীয় মেশিনটা 3 মিনিট, তাহলে x1 প্লাস 3x2। আমার এখানে যেহেতু ম্যাক্স আছে আমি চোখ মুজে লেস ইকুয়াল টু করে দেবো কত 350। 2 নম্বরটা এটা কত আছে না 2x1, পরেরটা কত আছে 1 মিনিট মানে x2 লেস ইকুয়াল টু 440। ব্যাস, এবার আমরা দেখি তো একবারটি মিলিয়ে দেখি। বি অপশনটা দিকে তাকাও, ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 2x1 প্লাস 3x2। দেখো সাবজেক্ট টু x1 প্লাস 3x2 লেস ইকুয়াল টু 350, 2x1 প্লাস x2 লেস ইকুয়াল টু 440, যেখানে x1, x2 গ্রেটার ইকুয়াল টু 0। ব্যাস, অপশন আমার হয়ে গেল, একদম ইজি অঙ্ক। পরবর্তী দেখো 5 নম্বর অঙ্কটা চলে আসি, কি লেখা আছে দেখো। বলছে অ্যান এগ্রিকালচার ফার্ম হ্যাজ 60 টন অফ নাইট্রোজেন ফার্টিলাইজার অ্যান্ড 20 টনস অফ ফসফেট ফার্টিলাইজার। দুটো জিনিস আছে। ইট উইল বি এবল টু সেল 4:3 মিক্সচার অফ দিস সাবস্টেন্স at a profit of ₹9 per ton and 2:5 mixture at a profit of ₹14 per ton respectively. Then the mathematical form of LPP is equal to কত? আরেকবারটি পড়বো। তাহলে দেখো প্রথমে একবার এগুলো প্রত্যেকটা অঙ্ক দুবার পড়তেই হবে, কারণ কি না হলে আমরা এই ট্যাবুলেশন ফর্মটা আনতে পারবো না। আনার জন্য তোমাকে দুবার পড়তে হবে। একবারটা আমি নাইট্রোজেন লিখলাম আর একদিকে লিখলাম ফসফেট। ঠিক আছে, অ্যান্ড এগ্রিকালচার ফার্ম হ্যাজ 60 টন নাইট্রোজেন অ্যান্ড 60 টন নাইট্রোজেন ফার্টিলাইজার অ্যান্ড 20 টন ফসফেট। তাহলে টোটাল নাইট্রোজেন কত আছে না 60 টন, আর টোটাল ফসফেট কত আছে না 20 টন আছে। ভালো কথা। ইট উইল বি এবল টু সেল 4:3 মিক্সচার। তাহলে নিশ্চয়ই মিক্সচার আছে 4:3, মানে এটা ফার্স্ট মিক্সচার, এটা হচ্ছে সেকেন্ড মিক্সচার। তাহলে এটা মিক্সচার 1 আর এটা মিক্সচার 2। প্রথমটা কত না 4:3, মানে প্রথমে এটা হলো কি না প্রথমবারটায় 4:3 মানে কি প্রথম মিক্সচারটায় নাইট্রোজেন আছে 4 আর ফসফেট আছে 3, আর পরবর্তী যে মিক্সচারটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন আছে কত না নাইট্রোজেন আছে আমার 2:5, না নাইট্রোজেন 2 আর এটা 5। দেখো 2 আর 5 তো লেখা যায় না, তাহলে 4:3 অনুপাতে, তাহলে এর আনুপাতিক ভাগ আর কত 4/7, আর এটা 3/7, আর এর আনুপাতিক ভাগ আর কত 2/7, 5/7। এটা তো আর এমন বলেনি যে প্রথমটা 4 কেজি আর 2 নম্বরটা 3 কেজি, তাহলে 4 আর 3 বসে দিতাম। এখানে লেখা আছে 4:3 অনুপাতে, তাহলে প্রথমের আনুপাতিক ভাগ আর 4/7 আর দ্বিতীয়টার আনুপাতিক ভাগ আর 3/7। একই রকম করে এটা কত না এটা হচ্ছে 2:5। ঠিক আছে, এবার দেখো কি বলা আছে, বলছে ইট উইল বি এবল টু সেল 4:3 মিক্সচার অফ দিস সাবস্টেন্স এট এ প্রফিট অফ ₹9 পার টন। তার মানে এখানে আমার মিক্সচার 1টাতে প্রফিট হচ্ছে আমার কত টাকা না 9 টাকা পার টনে, আর তোমার দ্বিতীয় মিক্সচারটায় প্রফিট হচ্ছে ₹14 টাকা পার টনে। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে হবে না আমার এই ম্যাথমেটিক্যাল এলপিপি ফর্মটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো একদম ইজি জিনিস আমরা বের করে নিতে পারবো। তো তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি না আমরা এখানে সর্বোচ্চ প্রফিট করতে চাইবো, হ্যাঁ কি না সর্বোচ্চ প্রফিট করতে চাইবো। সর্বোচ্চ প্রফিট করতে চাইলে আমাদের এখানে ভ্যালুটা কি হবে না ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি কত না 9x1 প্লাস 14x2। এই যে এটা x1 এটা x2 করে দিলাম, 9x1 প্লাস 14x2। তাহলে আমি যখন নাইট্রোজেনটা দেখবো, নাইট্রোজেনটার ক্ষেত্রে সাবজেক্ট 2 যখন করে দেবো, এটা কত আছে না 4/7, তাহলে 4x1/7 প্লাস এটা কত 2x2/7 ইকুয়াল টু আমার কত আছে 60। আবার দেখো তার মানে এখান থেকে চলে আসছে কত না 4x1 প্লাস 2x2 ইকুয়াল টু ইকুয়াল টু হবে না, এটা ম্যাক্সিমাম আছে মানে এটা লেস ইকুয়াল টু হবে, আর মিনিমাম থাকলে কি হতো না গ্রেটার ইকুয়াল টু 7×6=42 420।
আর একটা জিনিস কত আছে 3 এর 7 মানে 3x1/7 প্লাস 5x2/7 লেস ইকুয়াল টু কত না 20 টন আছে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 3x1 প্লাস 5x2 লেস ইকুয়াল টু 140। তাহলে এই হলো ব্যাপার। আচ্ছা দেখি তো কোন অপশনটার সাথে কারেক্ট হচ্ছে। আচ্ছা এই যে এখানে আমার 4টা অপশনই লেখা আছে, দেখো এর মধ্যে 1 নম্বর অপশনটা থেকে একটু ভালো করে দেখো তো। 1 নম্বর অপশনটা দেখলে আমরা বুঝতে পারছি maximize z equal to 9x1 plus 14x2 9x1 plus 14x2 subject to 2x1 plus x2 2x1 plus x2 less equal to 210। দেখো এই যে এটা কাটাকাটি হয়ে যাবে, 2 দিয়ে যদি কাটাকাটি করে দিই তাহলেই আসছে কত 2x1 plus x2 less equal to 210। ঠিক আছে, আর একটা আছে 3x1 plus 5x2 less equal to 140। আর এখানে অবশ্যই আমাদের লিখতে হয় কত না x1, x2 greater equal to 0। ঠিক আছে, দ্যাট মিন্স অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা দেখি নেক্সট অঙ্কে চলে যাই। আসলে অঙ্কগুলো একটু বড় বলে সময় লেগে যাচ্ছে। দেখো দ্য মেডিকেল এক্সপার্ট and dietitians tell us that it is necessary for adult to consume at least 75 gram protein, 85 gram fat and 300 gram carbohydrate daily. A food item 1 contain 8 gram protein, 1.5 gram fat and 35 gram carbohydrate per 100 grams. Food item 2 contain 12 gram protein, 2.0 gram fat and 25.0 gram carbohydrate। ঠিক আছে, আর পার 100 গ্রাম। ফুড আইটেম 3 কন্টেন 3.5 গ্রাম প্রোটিন, 2.5 গ্রাম ফ্যাটস এবং 28.7 গ্রাম কার্বোহাইড্রেট পার 100 গ্রামস। কস্ট পার কেজি অফ ইচ টাইপ অফ ফুডস আর ইজ ইকুয়াল টু কত। একদম ইজি অঙ্ক। তাহলে দেখো আমাদের এখানে প্রথমে যেটা লেখা আছে পরপর পড়বো কি। এই মেডিকেল এক্সপার্ট ডায়েটিশিয়ান টেল আস দ্য নেসেসারি ফর অ্যাডাল্ট টু কনজিউম অ্যাট লিস্ট 75 গ্রাম প্রোটিন, 85 গ্রাম ফ্যাট অ্যান্ড 300 গ্রাম কার্বোহাইড্রেট। 3টে জিনিস আছে এখানে। তাহলে সুতরাং আমাদের এখানে ছকটা একটু বড় হবে, কোনো অসুবিধা নেই, একদম ইজি ভাবে করে নেব। তাহলে সর্বপ্রথম আমরা এখানে পাচ্ছি কি না প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট, আমার 3টে অপশন আসছে। ঠিক আছে, তাহলে একদিকে লিখি আমি প্রোটিন, একটা লিখছি ফ্যাট আর একটা লিখছি কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে কি লেখা আছে 75 গ্রাম প্রোটিন, তাহলে আমি এখানে লিখি এটা হচ্ছে 75 গ্রাম প্রোটিন, 85 গ্রাম ফ্যাট, তাহলে 85 গ্রাম ফ্যাট এবং 300 গ্রাম কার্বোহাইড্রেট, তাহলে 300 গ্রাম কার্বোহাইড্রেট। ঠিক আছে, এই ফুড আইটেম তাহলে দেখো আমাদের জানি ফুড আইটেম 1, ফুড আইটেম 2 আর ফুড আইটেম 3, 3টে ফুড আইটেম আছে। তাহলে ফুড আইটেম 1 কি বলছে 8 গ্রাম প্রোটিন, তার মানে প্রোটিন হচ্ছে কত না 8 গ্রাম, আর কি বলেছে 1.5 গ্রাম ফ্যাট, তাহলে ফ্যাট হচ্ছে 1.5 গ্রাম অ্যান্ড 35 গ্রাম কার্বোহাইড্রেট মানে 35 গ্রাম কার্বোহাইড্রেট পার 100 গ্রাম। ফুড আইটেম 2 কন্টেন 12 গ্রাম প্রোটিন মানে 12 গ্রাম প্রোটিন, তারপর আসছে 2 গ্রাম ফ্যাট অ্যান্ড 25 গ্রাম হচ্ছে কি না কার্বোহাইড্রেট। অ্যান্ড ফুড আইটেম 3 কত বলেছে 3.5 গ্রাম প্রোটিন, 2.5 গ্রাম হচ্ছে ফ্যাট এবং 28.7 গ্রাম কার্বোহাইড্রেট পার 100 গ্রাম। ঠিক আছে, ভালো কথা। কস্ট পার কেজি অফ টাইপস অফ ফুড আইটেমস আর রুপিস 120, 230 আর 280। 3টে ফুড আইটেম, এর দাম হচ্ছে 120 টাকা, এর দাম হচ্ছে 230 টাকা, এর দাম হচ্ছে 280 টাকা। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে বোঝো তো, আমরা চাইবো কি না আমি একজন পার্সন হিসাবে চাইবো সব থেকে কম খরচ করে সমস্ত খাদ্য উপাদানগুলোকে আমার শরীরের মধ্যে কনজিউম করাতে। তাহলে আমি কি চাইবো, আমি কি চাইবো কখনোই বেশি খরচ হোক আমার, আমি কখনোই চাইবো না। তাহলে সুতরাং আমি যেহেতু বেশি খরচ চাইবো না, আমি খরচটা সব থেকে মিনিমাম করার চেষ্টা করব। তার মানে এটা হয়ে গেল কি না মিনিমাইজ জেড ইকুয়াল টু, তাহলে প্রথমেরটা এখানে x1, এটা x2, এটা x3, তাহলে কত হলো 120 x1 প্লাস 230 x2 প্লাস 280 x3। এটা হলো মিনিমাইজেশন প্রবলেম। এবার দেখো সাবজেক্ট টু যখন করব তখন কি আসবে না এই যে পরপর চলে আসছে, এটা কত 8x1 প্লাস 12x2 প্লাস 3.5x3। এবার দেখো তো এটা যেহেতু মিনিমাইজেশন প্রবলেম আছে তো সুতরাং এটা কি হবে না গ্রেটার ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে গ্রেটার ইকুয়াল টু 75। পরেরটা দেখো কত আসছে না 1.5x1 প্লাস 2x2 প্লাস 2.5x3 গ্রেটার ইকুয়াল টু 85। তারপরেরটা কত আসছে না 35x1 প্লাস 25x2 প্লাস 28.7x3 গ্রেটার ইকুয়াল টু 300। ব্যাস এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা দেখি তো কোন অপশনটার সাথে মিলছে। তো দেখো অপশন সি যেটা আছে 120x1 প্লাস 230x2 প্লাস 280x3, বাকি যেগুলো আছে সেগুলো সব মিলে যাচ্ছে, দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি আছে দেখো তো। এবার দেখো এই মোটামুটি বড় অঙ্কগুলোর ঝামেলা কাটলো। বলছে কনসিডার এ সেট অফ m linear simultaneous equation with n unknowns x equal to b, then the minimum number of zeros in basic solution will be।
খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি বলেছিলাম, যদি এ একটা কি যে কনসিডার এম লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু কত না এম। এবার বলছে এন আননোনস, তার মানে নাম্বার অফ ভ্যারিয়েবলস ইকুয়াল টু কত না এন, যেখানে লেখা আছে এন গ্রেটার দেন এম, অর্থাৎ নাম্বার অফ ভ্যারিয়েবলটা বেশি, নাম্বার অফ ইকুয়েশনটা কম। তার মানে কি অবশ্যই আমরা সেখানে কি পাবো না, আমরা জানি অবশ্যই সলিউশন করতে গেলে নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ ভ্যারিয়েবল হতে হয়, দ্যাট মিনস এম ইকুয়াল টু এম হতে হবে। তার মানে এখানে এন মাইনাস এম সংখ্যক অতিরিক্ত এলিমেন্ট আমার এখানে রয়ে যাচ্ছে, তাহলে দেন দ্য মিনিমাম নাম্বার অফ জিরোস ইজ এ বেসিক সলিউশন। আমরা জানি বেসিক সলিউশন হতে গেলে কি করতে হয় না, এই যে এন মাইনাস এম তম এন মাইনাস এন সংখ্যক যেগুলো ছিল সেগুলো সবকে কি হতে হয় না জিরো হতে হয়। তাহলে নাম্বার অফ জিরোস কত হবে না এন মাইনাস এম, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, আমি আগের ক্লাসেই বলেছিলাম। পরবর্তী 8 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, কনসিডার এ সেট অফ এম লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। এই দেখো নাম্বার অফ ইকুয়েশন এম আছে এন্ড উইথ এন আননোনস, মানে নাম্বার অফ ভ্যারিয়েবল কত এন আছে, এক্স ইকুয়াল টু বি, দেন দ্য নাম্বার অফ নন জিরো ভ্যারিয়েবল ইন এ নন ডিজেনারেট বেসিক সলিউশন। আচ্ছা তাহলে দেখো এখানে দু তিনটা জিনিস দেওয়া আছে, নন জিরো ভ্যারিয়েবল ইন এ নন ডিজেনারেট বেসিক সলিউশন। আচ্ছা তার মানে আমরা জানি যদি বেসিক সলিউশন হতে হয় তাহলে আমার এখানে n মাইনাস এম সংখ্যক কি হতে হবে না জিরো হয়ে যেতে হবে। তার মানে n মাইনাস এম জিরো হয়ে গেল, মানে বাকি পড়ে থাকলো কত না এম পড়ে থাকলো। তাহলে দেখো এম, এটা আমি যদি ম্যাট্রিক্স আকারে বলি, তাহলে যদি এ একটা ম্যাট্রিক্স এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্স হয় এবং সেখানে আমাকে কি না এম ক্রস এম অর্ডার পর্যন্ত নন জিরো হতে হবে, ঠিক না? তাহলে কি এটা হলো কি না বেসিক সলিউশন। আচ্ছা বেসিক সলিউশন মানে কি, বেসিক সলিউশন মানে ওই যে এম সংখ্যক সলিউশন যেটা আছে সেটা জিরো হতেও পারে বা নাও পারে, ঠিক আছে? এর মধ্যে একাধিক জিরো থাকতেও পারে বা নাও পারে, কিন্তু এখানে কি লেখা আছে না নন ডিজেনারেট বেসিক সলিউশন। যদি ডিজেনারেট হতে হয় তাহলে মিনিমাম একটা, এই যে যতগুলো বেসিক সলিউশন আছে অর্থাৎ এম সংখ্যক বেসিক সলিউশন আছে, এই এম সংখ্যক বেসিক সলিউশনের মধ্যে অ্যাটলিস্ট একটা অবশ্যই ভ্যানিশ হতে হবে, দ্যাট মিনস অ্যাটলিস্ট একটা জিরো হতে হবে যদি ডিজেনারেট থাকতো। আর নন ডিজেনারেটের ক্ষেত্রে কি না একটাও জিরো হওয়া চলবে না, অর্থাৎ এম সংখ্যক যে ভ্যারিয়েবলটা আছে ওদের মান, অর্থাৎ এম সংখ্যক বেসিক সলিউশনের একটা সলিউশনের মানও জিরো হওয়া চলবে না। তার মানে এখানে কি না আমাকে চেয়েছে কি দ্য নাম্বার অফ নন জিরো ভ্যারিয়েবল, তার মানে কতগুলো হবে না এক্স্যাক্টলি এম, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা 9 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলেছে কনসিডার এ সেট অফ এম লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন। তার মানে কি লিনিয়ার ইকুয়েশনের সংখ্যা কত এমটা, আননোন হচ্ছে এনটা, একই জিনিস লেখা আছে। দেন দ্য নাম্বার অফ নন জিরো ভ্যারিয়েবলস ইন এ ডিজেনারেট বেসিক সলিউশন। আচ্ছা ডিজেনারেট বেসিক সলিউশন যখন বলেছে তার মানে কি আমরা দেখতে পাচ্ছি কি না ডিজেনারেট বেসিক সলিউশন মানে কি আমরা জানি এই যে এম সংখ্যকের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট অবশ্যই কি হতে হবে না ভ্যানিশ হতে হবে, অ্যাটলিস্ট একটা ভ্যানিশ হতে হবে। তার মানেটা কি না অ্যাটলিস্ট একটা আমার কি হতে হবে না জিরো হতে হবে, ঠিক আছে? তাহলে যদি অ্যাটলিস্ট একটা জিরো হয়ে যায় তাহলে এম সংখ্যক এলিমেন্ট কি থাকছে, এম সংখ্যক এলিমেন্ট থাকছে না। তার মানে অবশ্যই আমাকে কি বলেছে দেন দ্য নাম্বার অফ নন জিরো ভ্যারিয়েবল ইন ডিজেনারেট বেসিক সলিউশন। তাহলে নন জিরো ভ্যারিয়েবলের সংখ্যা কতগুলো হতে হবে না অ্যাট মোস্ট এম মাইনাস ওয়ান, একটা অ্যাটলিস্ট জিরো হতে হবে, কিন্তু একটার বেশিও তো জিরো থাকতে পারে। সুতরাং এম সংখ্যক এলিমেন্ট তার মধ্যে একটা জিরো থাকলে নাম্বার অফ নন জিরো এলিমেন্ট কত হচ্ছে না এম মাইনাস ওয়ান। যদি দুটো জিরো থাকে তাহলে নন জিরো এলিমেন্ট কত হচ্ছে এম মাইনাস টু। যদি তিনটে জিরো থাকে তাহলে নন জিরো এলিমেন্ট কত হচ্ছে না এম মাইনাস থ্রি। তাহলে এর মধ্যে সর্বোচ্চ অ্যাটমোস্ট কটা না এম মাইনাস ওয়ান সংখ্যক ইয়া থাকছে। তাহলে কি দ্য নন জিরো এলিমেন্ট ইন এ ডিজেনারেট বেসিক সলিউশন উইল বি অ্যাটমোস্ট এম মাইনাস ওয়ান, মানে সর্বোচ্চ এম মাইনাস ওয়ান সংখ্যক থাকবে, এম মাইনাস ওয়ানের থেকে বেশি থাকা চলবে না, ঠিক আছে? আর অ্যাটলিস্ট এম মাইনাস ওয়ান মানে কি না এম মাইনাস ওয়ানটা থাকতেই হবে, এর থেকে বেশি থাকলেও হবে। কিন্তু আমি কি বললাম না আমার এম সংখ্যক টোটাল সলিউশন আছে বেসিক সলিউশন, তার মধ্যে মিনিমাম একটা তোমার জিরো হতে হবে, অ্যাটলিস্ট একটা জিরো হতে হবে। তার মানে অ্যাটলিস্ট একটা ভ্যানিশ হয়ে গেলে মানে এম মাইনাস ওয়ান সংখ্যক সর্বোচ্চ নন জিরো থাকতে পারে, তার থেকে কম থাকতে পারে কিন্তু তার থেকে বেশি থাকতে পারে না। তার মানে কি অ্যাটমোস্ট এম মাইনাস ওয়ানটা নন জিরো এলিমেন্ট হবে। আচ্ছা 10 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, consider the set of m linear simultaneous equation with n unknown। অর্থাৎ কি না m সংখ্যক ইকুয়েশন আছে আর n টা unknown আছে, x equal to b, then the number of basic solution will be। ঠিক আছে, আমরা জানি নাম্বার অফ বেসিক সলিউশন কি হয়
না এনসিএম আমি আগেই বলেছিলাম, ঠিক আছে। তার মানে কি না এই যে এনসিএম নাম্বার অফ সলিউশন আমরা এটাও জানি ফাইনাইট, ঠিক আছে। আর দেখো নাম্বার অফ ইকুয়েশন এটাও ফাইনাইট, তাহলে এনসিএম এর ভ্যালুটাও কি বেরোবে না একটা ফাইনাইট ভ্যালুই বেরোবে। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। 11 দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য নাম্বার অফ বেসিক সলিউশন ইন এ সিস্টেম অফ এম লিনিয়ার সাইমultaneous ইকুয়েশন উইথ এন আননোনস। তাহলে কি দ্য নাম্বার অফ বেসিক সলিউশন ইন এ সিস্টেম অফ এম লিনিয়ার সাইমultaneous ইকুয়েশন, তাহলে নাম্বার অফ সাইমultaneous ইকুয়েশন ইকুয়াল টু কত আছে না এম, আর নাম্বার অফ আননোন আছে এন। তাহলে কি আমার এক্স ইকুয়াল টু বি উইল বি, তাহলে কি বলেছে দ্য নাম্বার অফ বেসিক সলিউশন ইন এ সিস্টেম অফ এম। তাহলে এর মধ্যে বেসিক সলিউশন কতগুলো থাকবে, তাহলে আমরা জানি কি না সর্বোচ্চ এনসিএম পাশে লেখা ছিল কি না অ্যাট মোস্ট। দেখো আমি তোমাদেরকে আগের দিন যেটা পড়িয়েছিলাম তার মধ্যে এখানে যে নোটসগুলো লিখেছিলাম সেই নোটসের মধ্যে এখানে দেখিয়ে দিচ্ছি আর একবারটি। দেখো নাম্বার অফ বেসিক সলিউশন এনসিএম ব্র্যাকেটে কি লেখা আছে না অ্যাট মোস্ট সর্বোচ্চ এনসিএম থাকতে পারে। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট না অপশন ডি কারেক্ট, অ্যাট মোস্ট এনসিএম। পরবর্তী 12 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, এ সলিউশন ইন এ এলপিপি ইজ সেড টু বি দ্য বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা একটা সলিউশন অফ এলপিপির একটা সলিউশনকে আমরা বেসিক ফিজিবল সলিউশন কখন বলবো? আচ্ছা আগে দেখো যদি এম একটা ম্যাট্রিক্স হয় যেটা এম ক্রস এন অর্ডারের, যেখানে আমরা যদি বলি নাম্বার অফ ইকুয়েশন ইকুয়াল টু এম অ্যান্ড নাম্বার অফ ভ্যারিয়েবল ইকুয়াল টু এন, যেখানে এনটা গ্রেটার দেন এম, এটাই তো রুল, ঠিক আছে। অর্থাৎ এন যদি এম এর থেকে বড় হয় তাহলে আমরা জানি কি না এন মাইনাস এম সংখ্যক 0 থাকবে, মানে নন বেসিক এলিমেন্ট থাকবে কত, নন বেসিক সলিউশন থাকবে এন মাইনাস এমটা। তাহলে এখানে কি বলা আছে এ সলিউশন ইন এলপিপি ইজ সেড টু বি দ্য বেসিক ফিজিবল সলিউশন। আর ফিজিবল সলিউশন হলে কি হয় না অবশ্যই সেটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, ঠিক আছে। এম নম্বর যে ভেক্টরটা থাকবে, এম ভেক্টর যেটা থাকছে অর্থাৎ একটা এন ক্রস এন ছিল এম ক্রস এন ছিল, সেটাকে আমি কিছু কাটছাট করে এম ক্রস এম এ নিয়ে আসবো। তো এম ক্রস এম যে ম্যাট্রিক্সটা থাকবে সেটা অবশ্যই কি হতে হবে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাহলে দেখো এখানে কি লেখা আছে অ্যাট লিস্ট n minus m variable are 0 and m vectors are linearly independent। বললাম না n minus m সংখ্যক ভ্যারিয়েবল কি হতে হবে 0 হতে হবে, এবং এই যে m ক্রস m যেটা আছে ভেক্টরটা আছে সেটা কি হতে হবে না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। দ্যাট মিন্স অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন ইন এ সিস্টেম অফ 2 ইকুয়েশন উইথ 4 আননোনস। দেখো দুটো ইকুয়েশন 4টা আননোন, আমি একটা ধরে নিচ্ছি সাপোজ কি না c1x1 প্লাস c2x2 প্লাস c3x3 প্লাস c4x4 ইকুয়াল টু 0। আর একটা ধরলাম কি না d1x1 প্লাস d2x2 প্লাস d3x3 প্লাস d4x4 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি কি দেখো দ্য নাম্বার অফ বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, ওটা তো পরে বলছি। ইন এ সিস্টেম অফ 2 ইকুয়েশন উইথ 4 আননোন। দেখো 4টা আননোন আছে x1 x2 x3 x4, 4টা আননোন আর দুটো ইকুয়েশন। তাহলে আমাকে এখানে একটা জিনিস আমরা বুঝতেই পারছি যে এখানে কতগুলো নন বেসিক আর কতগুলো বেসিক সলিউশন থাকবে। তাহলে আমরা একটা লিখি বেসিক সলিউশন থাকবে দুটো আর নন বেসিক সলিউশন থাকবে দুটো। তার মানে দুটো সলিউশন অবশ্যই কি হবে না 0 হবে, ঠিক আছে। দুটো সলিউশন অবশ্যই 0 হবে। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, সর্বপ্রথম এটাই ব্যাপার। এবার দেখো কি বলা আছে না ফিজিবল সলিউশন, প্রথমে বেসিক সলিউশন বললাম দুটো আর নন বেসিক সলিউশন মানে কি দুটো 0 হবে। বেসিক সলিউশন দুটো থাকবে, দুটোই কি 0 হওয়া চলবে? তো এটা আমি পরে বলছি, বেসিক সলিউশন 0 হতেও পারে বা নাও পারে। এবার আমি দেখবো প্রথমে কি না দুটো নন বেসিক ওরা দুটো 0 থাকতে হবে, দুটো নন 0 বা দুটো 0 মোটামুটি থাকতে হবে। আমি দেখি এখানেও দুটো 0 আছে, এখানেও দুটো 0 আছে, এখানেও দুটো 0 আছে, এখানেও দুটো 0 আছে, মানে বেসিক সলিউশন স্যাটিসফাই করেছে। এবার কি লেখা আছে বেসিক সলিউশনের সাথে আছে ফিজিবল সলিউশন। আচ্ছা ফিজিবল মানে কি? ফিজিবল মানে হচ্ছে আমার প্রত্যেকটা এলিমেন্টকে কি হতে হবে না পজিটিভ হতে হবে। আমি বলেছিলাম দেখো আগের ক্লাসে আমি পড়ানোর সময় এখানে বলে দিয়েছিলাম এ সলিউশন অফ এলপিপি স্যাটিসফাই দ্য নন নেগেটিভিটি রেস্ট্রিকশন। বলেছিলাম না যদি এখানে কোনো নেগেটিভ এলিমেন্ট না থাকে তখনই সেটাকে কি বলবো না ফিজিবল সলিউশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন বি আর অপশন ডি তে দুটো নেগেটিভ এলিমেন্ট আছে, মানে এরা ফিজিবল সলিউশনের মধ্যে আসলো না, মানে এই দুটোকে প্রথমে কি করে দিলাম আউট করে দিলাম। তাহলে দেখো ফিজিবল সলিউশন হলো। এবার কি লেখা আছে না নন ডিজেনারেট
হোয়াট ডু ইউ মিন বাই নন ডিজেনারেট? নন ডিজেনারেট মানেটা হচ্ছে কি যে আমার যে দুটো বেসিক সলিউশন থাকবে ওই দুটো বেসিক সলিউশনের দুটোকেই নট ইকুয়াল টু জিরো হতে হবে। অর্থাৎ যদি এর মধ্যে একটা জিরো হয়ে যায় তখন সেটা আর নন ডিজেনারেট থাকছে না, হয়ে যাবে সেটা কি না ডিজেনারেট। তাহলে সুতরাং নন ডিজেনারেট মানে কি না যে দুটো বেসিক সলিউশন ওই দুটোকেই নট ইকুয়াল টু জিরো হতে হবে, অর্থাৎ নন জিরো হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি একমাত্র অপশন এর মধ্যেই দেখতে পাচ্ছি 5 আর 7 এই দুটো নন জিরো এলিমেন্ট আছে। এখানে দেখো 3 আর 0 একটা জিরো হয়ে যাচ্ছে, মানে এই অপশনটাও বাদ হয়ে যাচ্ছে। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই যে বেসিক কি জিনিস, নন বেসিক কি জিনিস, ফিজিবল সলিউশন কি জিনিস, নন ডিজেনারেট বা ডিজেনারেট কি জিনিস, এগুলো জানলেই আমরা ফটাফট অ্যান্সার করে দিতে পারবো। আচ্ছা, পরবর্তী 14 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন ইন এ সিস্টেম অফ 2 ইকুয়েশন উইথ 4 আননোনস। আচ্ছা দেখো তো এখানে যেটা লেখা আছে 2 ইকুয়েশন 4 আননোন একই রকম বলেছে নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা আগে আমি বেসিক সলিউশন চেক করব। বেসিক সলিউশন মানে দুটো জিরো দুটো নন জিরো। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে জিরো আছে, দুটো করে নন জিরো আছে, ঠিক আছে, বেসিক সলিউশন হয়ে গেল। এবার দেখো বেসিক কমপ্লিট। এবার দেখো ফিজিবল। ফিজিবল মানে কি না প্লাস থাকবে মাইনাস থাকবে না, তাহলে অপশন বি আর অপশন ডি কে আমি কেটে দিলাম। এবার দেখো কি লেখা আছে না নন ডিজেনারেট। নন ডিজেনারেট মানে কি না নন ডিজেনারেট মানে এখানে জিরো থাকা চলবে না, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সরি নট এ নন ডিজেনারেট আছে, নট এ নন ডিজেনারেট, সরি। তাহলে কি নট এ নন ডিজেনারেট মানে কি ডিজেনারেট। ডিজেনারেট মানে কি না জিরো থাকতে হবে, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ যদি শুধুমাত্র নন ডিজেনারেট যদি শুধু নন ডিজেনারেট বলতো তাহলে আমার অপশন এ কারেক্ট হতো, কিন্তু এখানে বলেছে নট এ নন ডিজেনারেট, তার মানে এটাকে ঘুরিয়ে বলা আছে আর কি, ডিজেনারেট বললেই পারতো, ঠিক আছে, আর কি করা যাবে। 15 দাগেরটা দেখো বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন ইন এ সিস্টেম অফ 3 ইকুয়েশন আর 4 আননোন। দেখো তো 3 ইকুয়েশন আর 4 আননোন, তার মানে হচ্ছে 3টা বেসিক সলিউশন আর একটা নন বেসিক। নন বেসিক মানে কি একটা তো জিরো হবেই, আমার এটুকু শিওর, ঠিক আছে, একটা জিরো হবেই। এবার দেখবো 3টে তোমার বেসিক সলিউশন আছে। বেসিক সলিউশনের মধ্যে ফিজিবল বলা আছে। ফিজিবল মানে মাইনাসগুলোকে আগে আউট করব, অপশন সি আর অপশন বি কে কেটে দিলাম, ফিজিবল হয়ে গেল। বেসিক আর ফিজিবলের পর আমার কি লেখা আছে ইজ এ ডিজেনারেট। ডিজেনারেট মানে কি ডিজেনারেট মানে 3টে আমার পজিটিভ হওয়া চলবে না, মিনিমাম একটা জিরো হতে হবে, 3টার থেকে কম, অর্থাৎ আমার দুটো পজিটিভ ভ্যালু থাকতে পারে বা একটা পজিটিভ ভ্যালু থাকতে পারে, কিন্তু 3টে একসাথে পজিটিভ ভ্যালু থাকা চলবে না। দেখো তো 1 নম্বর অপশনে 3টে পজিটিভ ভ্যালু আছে, মানে এটাকে আউট করলাম। ডি নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। দেখো দুটো পজিটিভ ভ্যালু আছে, একটা নন বেসিকের জন্য জিরো হচ্ছে, দেখো একটা নন বেসিকের জন্য জিরো আর দুটো পজিটিভ, আর একটা জিরো আছে কিসের জন্য না ডিজেনারেটের জন্য একটা জিরো হয়ে গেছে। ব্যাস, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। 16 দাগের অঙ্ক কি লেখা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন ইন এ সিস্টেম অফ 3 ইকুয়েশন উইথ 4 আননোনস। 3টা ইকুয়েশন 4টা আননোন একই জিনিস লেখা আছে। তো দেখো প্রথমে কি লেখা আছে না নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। আচ্ছা তাহলে বেসিক আর ফিজিবল, বেসিক মানে বুঝতেই পারছি 3টে থাকবে, আর ফিজিবল মানে হচ্ছে মাইনাস থাকা চলবে না। দেখো তো আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটাতে মিনিমাম একটা করে জিরো আছে, আর দেখো কারোর মধ্যে মাইনাস নেই, তার মানে এখনো পর্যন্ত আমি কাউকে আউট করতে পারছি না। আচ্ছা কি লেখা আছে নট এ ডিজেনারেট। নট এ ডিজেনারেট মিন্স নন ডিজেনারেট, ঠিক আছে, নন ডিজেনারেট মিন্স 3টা বেসিক সলিউশনের 3টে আননোন থাকতে হবে। আমরা একমাত্র দেখতে পাচ্ছি অপশন এতেই 3টে তোমার আননোন নয়, 3টে নন জিরো থাকতে হবে। একমাত্র এই অপশনটাতে দেখছি 3টে নন জিরো, বাকিগুলোতে সব কি না দুটো করে জিরো আছে। তো সুতরাং অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা চলে আসছি 17 দাগের অঙ্কে কি লেখা আছে দেখো তো দ্য বেসিক সলিউশন উইথ x2 as a non-basic variables x1 minus 3x2 minus x3 equal to 3 and 2x1 minus x2 plus 3x3 equal to 1। তাহলে দেখো তো আমার এখানে দুটো ইকুয়েশন লেখা আছে x1 minus 3x2 minus x3 equal to 3, আর একটা লেখা আছে 2x1 plus x2 plus 3x3 equal to 1। আমাকে কি চেয়েছে the basic solution with x2 as non-basic variable, ঠিক আছে। তাহলে দেখো তো নন বেসিক ভ্যারিয়েবলস এর ক্ষেত্রে আমার এখানে কি না নন বেসিক ভ্যারিয়েবলের ক্ষেত্রে দেখো আমরা প্রত্যেকটাতেই মাঝের সংখ্যাটা জিরো দেওয়া আছে, তার মানে আমরা বলতে পারবো কি না x2টা হচ্ছে নন বেসিক ভ্যারিয়েবল। আচ্ছা x2টা যদি নন বেসিক ভ্যারিয়েবল হয় তার মানে এটা জিরো হয়ে যাচ্ছে। যদি x2 মানটা জিরো হয়ে যায়
তাহলে আমরা পাচ্ছি কত x1 মাইনাস x3 ইকুয়াল টু 3, আর আমরা পাচ্ছি 2x1 প্লাস 3x3 ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এই দুটো ইকুয়েশন যদি আমরা সলিউশন করে দিই তাহলে আমরা ডিরেক্টলি অ্যান্সার পেয়ে যাবো x1 ইকুয়াল টু 2 এবং x3 ইকুয়াল টু 1। তার মানে আমার লাস্ট পর্যন্ত সলিউশনটা কত দাঁড়ালো, x1 2, x2 0 আর x3 1। তার মানে কত 2 0 মাইনাস 1, এটা মাইনাস 1 হচ্ছে, x3 হচ্ছে মাইনাস 1, তার মানে কত আসছে না 2 0 মাইনাস 1। অপশন বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা দেখো পরবর্তী যেটা আছে 18 দাগেরটা, দ্য নাম্বার অফ বেসিক সলিউশন টু দ্য সিস্টেম। আমার এখানে সিস্টেমটা দেওয়া আছে, এখানে নাম্বার অফ বেসিক সলিউশনটা জানতে চেয়েছে। তাহলে প্রথমে কত লেখা আছে দেখো তো, x1 মাইনাস 3x2 প্লাস 3x3 ইকুয়াল টু 5 লেখা আছে, আর একটা আছে 2x1 প্লাস x2 মাইনাস x3 ইকুয়াল টু 4 লেখা আছে। তাহলে দেখো এখানে নাম্বার অফ বেসিক সলিউশন আমরা দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন আর তিনটে ভ্যারিয়েবল, তার মানে একটা তো অবশ্যই আমার নন বেসিক সলিউশন আসবেই। প্রথমে ধরে নিলাম কি x1 হচ্ছে নন বেসিক, নন বেসিক মানে x1 ইকুয়াল টু 0, x1 ইকুয়াল টু 0 হয়ে গেলে আমার দেখো এই যে এরকম ফর্মটা আসছে। তো এই যে 3x2 প্লাস 3x3 মাইনাস 3x2 প্লাস 3x3 ইকুয়াল টু 5 এবং x2 মাইনাস x3 ইকুয়াল টু 4, এইটা তোমার এখান থেকে x2 x3 এর মান পাবো কি না সেটা বের করার জন্য আমি কি নেবো না কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালুটা নিয়ে নেবো, দেখবো এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে কিনা। যদি আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তবেই তার মান বের করতে পারবো, আদারওয়াইজ মান বের করতে পারবো না। তাহলে দেখো তো এখানে কত না -3,3, এখানে আসছে 1,-1। যদি আমরা এই ডেট ভ্যালুটা বের করি তার মানে কত 3 - 3 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা নন সিঙ্গুলার হচ্ছে না, এটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। সিঙ্গুলার যদি হয় তাহলে এখান থেকে x1 x2 x3 এর মান আমরা বের করতে পারবো না। এবার দেখো একবারটি x1 ইকুয়াল টু 0 ধরলাম, একবারটি যদি x2 ইকুয়াল টু 0 ধরি, অর্থাৎ x2টা যদি নন বেসিক ভেরিয়েবল হয় তাহলে আমরা যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা পাচ্ছি সেটা কত হচ্ছে না 1,3 আর 2,-1। এটা দেখেই বুঝতে পারছি এটা নট ইকুয়াল টু 0 হবে। আবার দেখো যদি x3 ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমরা যদি দেখি নন যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা তখন পাচ্ছি 1,-3 2,1, এটাও আমরা দেখেই বুঝতে পারছি নট ইকুয়াল টু 0 হবে। তার মানে কি আমরা এমন দুটো অপশন পেলাম, অর্থাৎ যেখান থেকে এই যে এখানে আর এখানে দুটো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দুটো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি এখান থেকে x2 এবং x3 এর মানটা, এখানে যদি x2 ইকুয়াল টু 0 আছে এখান থেকে আমরা x1 আর x3 এর মানটা বের করতে পারবো, আর এখানে x3 ইকুয়াল টু 0 আছে এখান থেকে x1 আর x2 মানটা বের করতে পারবো। তো সুতরাং নাম্বার অফ বেসিক সলিউশন কটা হচ্ছে না দুটো হচ্ছে, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 19 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য নাম্বার অফ ডিজেনারেট সলিউশন টু দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন 2x1 প্লাস x2 মাইনাস x3 ইকুয়াল টু 2, 2x1 প্লাস x2 মাইনাস x3 ইকুয়াল টু 2, আর একটা লেখা আছে 3x1 প্লাস 2x2 প্লাস x3 ইকুয়াল টু 3। এখানেও কি বলেছে দ্য নাম্বার অফ ডিজেনারেট সলিউশন। এখানে ভালো করে দেখো আগেরটা চেয়েছিল শুধু বেসিক সলিউশন, এখানে যেটা চেয়েছে যে নাম্বার অফ ডিজেনারেট সলিউশন। আচ্ছা নাম্বার অফ ডিজেনারেট সলিউশন যদি হয় তাহলে সেখানে কি একই রকম করে প্রথমে আমি দেখতে পাচ্ছি দুটো তোমার ইকুয়েশন তিনটা ভ্যারিয়েবল, তার মানে একবারটি আমি ধরবো x1 ইকুয়াল টু 0, একবারটি ধরবো x2 ইকুয়াল টু 0, একবারটি ধরবো x3 ইকুয়াল টু 0। আচ্ছা x1 ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমরা এখানে পাচ্ছি কত না x2 মাইনাস x3 ইকুয়াল টু 2, আর পাচ্ছি কত 2x2 প্লাস x3 ইকুয়াল টু 3। যদি x2 ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি 2x1 মাইনাস x3 ইকুয়াল টু 2, আর পাচ্ছি কত না 3x1 প্লাস x3 ইকুয়াল টু 3। আবার দেখো x3 ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি কত 2x1 প্লাস x2 ইকুয়াল টু 0 আর 3x1 প্লাস 2x2 ইকুয়াল টু 0, সরি এটা ইকুয়াল টু 2 আর এটা ইকুয়াল টু 3। ঠিক আছে, তো দেখো আমরা এই তিনটে পাচ্ছি। আমাকে এখানে কি বলা আছে দ্য নাম্বার অফ ডিজেনারেট সলিউশন। আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই ডিজেনারেট সলিউশন? ডিজেনারেট সলিউশন মানে হচ্ছে আমরা জানি x1 ইকুয়াল টু 0 থাকার পরেও আমাকে এখানে x2 আর x3 এর মধ্যে যে কোনো একটা 0 হতে হবে, অর্থাৎ দুটো বেসিক সলিউশনের মধ্যে যে কোনো একটা 0 হতে হবে। তো আমি চেক করবো কি করে না একদম ডিরেক্টলি মেথড বসিয়ে দেবো। যদি x2 ইকুয়াল টু 0 আমি ধরে নিই, আচ্ছা x2 ইকুয়াল টু 0 এর জন্য x3 দুটোর ক্ষেত্রে কি সেম ভ্যালু পাচ্ছি, এখানে x3 ইকুয়াল টু -2 পাচ্ছি আর এখানে x3 ইকুয়াল টু 3 পাচ্ছি, তো সুতরাং এটা হচ্ছে না, অর্থাৎ অপশন স্যাটিসফাই করছে না। এবার আমি যদি x3 ইকুয়াল টু 0 ধরে নিই তাহলে দেখি তো দুটো ক্ষেত্রে কি সেম ভ্যালু পাবো। x3 ইকুয়াল টু 0 ধরে নিলে এখানে x2 এর মান পাচ্ছি 2, আর এখানে x3 ইকুয়াল টু 0 ধরে নিলে x2 এর মান পাচ্ছি 3/2। তাহলে সুতরাং দুটো ক্ষেত্রেই x2 এর মান বা x3 এর মান 0 ধরলে আমি পরবর্তী মানটা আমরা সহজে বের করতে পারছি না। তার মানে এখানে যে দুটো এলিমেন্ট হবে দুটোই হচ্ছে কিনা নন জিরো হবে, তার মানে এখানে কোনো তোমার নন ডিজেনারেট সলিউশন থাকতে পারে না, অর্থাৎ এখানে x2 আর x3 দুটোই হচ্ছে নন জিরো এলিমেন্ট হবে।
আচ্ছা পরেরটা দেখো তো, এখানে যদি আমরা দেখি ভালো করে দেখো তো, যদি আমরা x3 = 0 ধরে নিই, x3 = 0, তাহলে দেখো তো 2x1 = x2, তার মানে x1 = 1। আবার এখানে দেখো 3x1 = 3, দ্যাট মিনস x1 = 1। তার মানে দেখো x3 = 0 আর x1 = 1, এটা এর একটা সলিউশন হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি x2 = 0 বাদ দিয়েও আমাদের x3 = 0 আর একটা 0 হচ্ছে, তার মানে এটা একটা ডিজেনারেট সলিউশন হচ্ছে। আচ্ছা পরবর্তীটা দেখো তো, এখানে x3 = 0 আছে, আমরা যদি এখানে x2 = 0 ধরে নিই, তাহলে দেখতে পাচ্ছি কি 2x1 = 2, দ্যাট মিনস x1 = 1। আবার দেখো এখানেও যদি x2 = 0 ধরে নিই, এখানে 3x1 = 3, দ্যাট মিনস x1 = 1। তার মানেও আমরা এখানে পাচ্ছি x2 = 0 এবং x1 = 1 এর একটা সলিউশন পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x3 = 0 ছাড়াও x2 = 0 হচ্ছে, তার মানে কি না এরও একটা কি ডিজেনারেট সলিউশন পাচ্ছি। তাহলে নাম্বার অফ ডিজেনারেট সলিউশন কতগুলো হচ্ছে না 2টো, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। 20 দাগের অঙ্কটা কি লেখা আছে, দ্য নাম্বার অফ বেসিক সলিউশন অফ দ্য ফলোইং লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা আমার এই যে এখানের মধ্যে নাম্বার অফ বেসিক সলিউশন আমাকে বের করতে বলেছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি নাম্বার অফ ইকুয়েশন কটা আছে, একটা দুটো তিনটে দুটো ইকুয়েশন আছে, আর কটা ভেরিয়েবল আছে না 4টা ভেরিয়েবল আছে। আচ্ছা এবার আমাকে কি বলেছে না দ্য নাম্বার অফ বেসিক সলিউশন অফ দ্য ফলোইং, ঠিক আছে, এর মধ্যে বেসিক সলিউশন কটা, আমরা কটা পাবো, আমরা জানি অ্যাটমোস্ট কটা পাবো না 4c2 আকারে পাবো। তার কারণ কি আমরা জানি তো, দ্য নাম্বার অফ বেসিক সলিউশন ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল দিয়ে c দিয়ে নাম্বার অফ ইকুয়েশন 4c2। আচ্ছা 4c2 এর মান কত আমরা জানি না, 4c2 = 6। এবার দেখবো 6টা নাম্বার অফ ভেরিয়েবল, 6টা আমি লিনিয়ার ইকুয়েশন পাবো কিনা। এবার দেখো তো আমরা দেখতে পাচ্ছি যদি আমার 6টা বেসিক সলিউশন পাই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি না প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো করে নন বেসিক, দুটো করে, যেহেতু আমার দুটো ইকুয়েশন আর 4টা ভেরিয়েবল আছে, তাহলে দুটো করে নন বেসিক সলিউশন থাকবে আর দুটো করে বেসিক সলিউশন থাকবে। আচ্ছা এবার আমি যদি x2 আর x3 কে নন বেসিক ধরে নিই, x2 আর x3 কে আমি কি ধরে নিলাম, নন বেসিক ধরে নিলাম, দ্যাট মিনস আমাকে ধরতে হবে x2 = 0 আর x3 = 0। তারপর আমরা যেটা পাবো সেটা এখানে দেখো তো পাচ্ছি কত না 4x1 - 8x4 = 6। আবার পাচ্ছি দেখো 3x1 - 6x4 = 8। এটা দেখো পরস্পর আইডেন্টিক্যাল না, এখান থেকে 4 কমন নিলে x1 - 2x2, এখান থেকে 3 কমন নিলে x1 - 2x2। তার মানে কি না এটা আমার কোনো রকম কোনো রেজাল্ট দিচ্ছে না, তার মানে কি আমার 6টা আমার ভ্যারিয়েবল আসছে না, তাহলে 6 থেকে 6টা ফিজিবল সলিউশন, 6টা বেসিক সলিউশন আসছে না, 6টার থেকে একটা বেসিক সলিউশন আমার কি হয়ে যাচ্ছে না বাদ হয়ে যাচ্ছে। বাকি তুমি যে কোনো রাখো, x1 x2 কে বাদ দাও, x3 আর x4 করো, সেখান থেকে দুটো মান পেয়ে যাবো। দেখো x1 x2 বদলে x2 x3 কে বাদ দাও, x1 আর x4 এখানে আমরা পাচ্ছি না। আবার দেখো x3 কে বাদ দাও, x3 আর x4 কে বাদ দাও, x1 x2 সেখানেও আমরা কিন্তু মান পেয়ে যাচ্ছি। এবার দেখো তো সুতরাং প্রত্যেক ক্ষেত্রে আমরা মান পাচ্ছি, শুধু মান পাচ্ছি না কোন ক্ষেত্রে না x2 আর x3 কে বাদ দিয়ে যখন 4x1 আর 8x4, x1 আর x4 এর ক্ষেত্রে ভ্যারিয়েবলকে নিয়ে যখন আমরা মানটা বের করার চেষ্টা করছি, তখন আমরা সেখান থেকে কোনো মান পাচ্ছি না। তার মানে এই যে এই 6টা পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটিতে আমরা বেসিক সলিউশন খুঁজে পাচ্ছি না, তার মানে টোটাল নাম্বার অফ বেসিক সলিউশন কতগুলো হবে না 5টা। দ্যাট মিনস নান অফ দিস আমাদের অপশন হবে। দেখো 5 কোনো অপশন নেই, তার মানে নান অফ দিস হচ্ছে আমাদের অ্যান্সার হবে। পরবর্তী 21 নম্বর অঙ্ক কি লেখা আছে দেখো তো, বলা আছে দ্য সলিউশন 140 টু দ্য সিস্টেম x1 + 3x3 = 1 and x2 + 3x3 = 4 is a basic feasible solution, a basic but not feasible solution, a degenerate feasible basic feasible solution, না not a basic solution। আচ্ছা দেখো তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি না 140 মানে কি, 140 মানেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি না x1 এর x3 এর মানটা হচ্ছে 0 হয়ে যাবে, x3 এর মানটা 0, তাহলে x1 আর x2 এর মানটা আমার পড়ে থাকবে। আচ্ছা তাহলে আমার এখানে যদি আমরা দেখি ডেট ভ্যালুটা নিই, x1 এর কোএফিসিয়েন্ট কত 1, x2 এর কোএফিসিয়েন্ট কিছু নেই মানে 0। আবার দেখো এখানে x2 এর কোএফিসিয়েন্ট কত না x2 যেহেতু আছে, x2 এখানে আমরা দেখো 2 নম্বর ইকুয়েশনে 140 আছে না 140। আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি কি x2 হচ্ছে 4 আর এটা হচ্ছে 0, মানে x2 এখানে কোএফিসিয়েন্ট হিসেবে কত আছে না x2 এখানে x1 নেই, x1 হচ্ছে 0 আর x2 এর কোএফিসিয়েন্ট কত না 1। তার কারণ কি আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরটা 0, দ্যাট মিনস x3 = 0। x3 যদি 0 হয় প্রথমে পাচ্ছি x1 = 1 আর 2 নম্বরটায় পাচ্ছি কত না x2 = 4। তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখতে পারি x1 + 0x2 = 1 আর এটাকে আমরা লিখতে পারি 0x1 + x2 = 4। এদের যখন কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নিয়ে নেব তখন আমরা দেখতে পাচ্ছি কি না কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো সুতরাং আমরা এখান থেকে বলতে পারবো কি না এ বেসিক ফিজিবল সলিউশন, এর মধ্যে একটা বেসিক ফিজিবল সলিউশন আছে।
আচ্ছা ফিজিবল সলিউশন কেন হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো নন জিরো এলিমেন্ট নেই, ঠিক আছে। এবার দেখো তো সুতরাং আমরা এখানে বলতেই পাচ্ছি যে এটা আমার অ্যান্সার হয়ে গেল। যদি আমার দেখা গেল ডেট ভ্যালুটা ইকুয়াল টু 0 হয়ে যেত, ঠিক আছে, তাহলে কি দুটো নন জিরো এলিমেন্ট আমি পেতাম না, তার মানে আমার কি হতো না, তখন অন্য অপশন চলে আসতো। আচ্ছা পরবর্তী 22 দেখেন অঙ্কটা দেখো কি লেখা আছে, এ সলিউশন 1102 টু দ্য সিস্টেম। তাহলে এই যে এইখানে 1102 যে সিস্টেমটা আছে তার মধ্যে কি এ বেসিক ফিজিবল সলিউশন, এ বেসিক বা নট ফিজিবল সলিউশন, এ নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন না নট এ বেসিক সলিউশন, এটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা সর্বপ্রথম আমি চেক করব ওটা বেসিক কিনা, তারপর তো ফিজিবল নন ডিজেনারেট সব আমি চেক করব। আচ্ছা বেসিক সলিউশন চেক করতে গেলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি x1 x2 এখানে কটা ইকুয়েশন আছে, 3টা ইকুয়েশন আর 4টা ভ্যারিয়েবল। দেখো এই যে x4 লাস্টে আছে না, 3টা ইকুয়েশন, তাহলে নাম্বার অফ ইকুয়েশন হচ্ছে 3 আর নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে কত না 4। তার মানে একটা অবশ্যই নন বেসিক এলিমেন্ট থাকবে, অর্থাৎ একটা জিরো থাকবে। তো সেখানে জিরোটা আমি দেখতেই পাচ্ছি কি এখানে জিরো আছে অলরেডি, তো জিরো যেহেতু আছে তো সুতরাং x3-র মানটা x3টা আমার কি আছে না জিরো দেওয়া আছে। তাহলে x3 যদি জিরো হয়ে যায় আমরা বাকি যেটা আছে x1 x2 আর x4 এদের আমি যদি কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা নিয়ে নিই, তাহলে x1 এর সহগ কত 1, x2 সহগ 1, x4 এর সহগ 0, এখানে x1 এর সহগ 1, x2 সহগ 1 আর x4 এর সহগ 0, এখানে x1 এর সহগ 2, x2 এর সহগ 4 আর x4 এর সহগ কত না -1, ঠিক আছে। এর যদি আমরা ডেট ভ্যালুটা নিই তাহলে আমরা কত পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি -1 ইন্টু 1 -1 মানে 0, যেহেতু -1 ইন্টু 1 -1 এর ডেট ভ্যালুটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং এখানে আমরা কি বলে দেবো যে নট এ বেসিক সলিউশন, এর কোনো বেসিক সলিউশন থাকবে না। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আজকের ক্লাসে এই 22টা অঙ্ক করে রাখলাম, এর পরের ক্লাসে আমি আবার কনভেক্স সেট এবং সম্পর্কিত অনেক কিছু থিওরেম আগে পড়াবো, থিওরেম পড়ানোর পর আবার বেশ কয়েকটা এক্সাম্পল নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।